হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে এই ভিডিওটা আমি বাংলায় বানাচ্ছি, কারণ হচ্ছে আমি চাই বাংলা মিডিয়ামের স্টুডেন্টরাও যাতে এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারে আর আমার ভিডিওর সাথে রিলেট করতে পারে, তাদেরও যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করছি, যাতে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা অনেক সময় কি করে, যে স্ট্যাটিস্টিক্সটাকে যখন 11-12-এ প্রথমবার চুজ করে তখন ওরা বাংলাতেই চুজ করে। তো আমি তাদেরকে একটাই জিনিস সাজেস্ট করব, যদি তুমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হও আর বাকি সব সাবজেক্ট যদি বাংলাতেও থাকে, লিস্ট চেষ্টা করবে ম্যাথামেটিক্স আর স্ট্যাটিস্টিক্সটা ইংলিশে কনভার্ট করে নেওয়ার জন্য। তাতে তোমার কি হবে, কনসেপ্ট প্লাস তোমার কমিউনিকেশনটা একটু বেটার হবে, কারণ হচ্ছে 11-12 এর সিলেবাসটা একটু কম থাকে হায়ার স্টাডিজ এর তুলনায়। তো সেই ক্ষেত্রে তোমার ওই জায়গাটায় পুরো ইংলিশ কমিউনিকেশন বা টার্মস গুলো যা যা ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স এ রয়েছে ওগুলো সহজভাবে শিখিয়ে যাওয়ার মতো একটা জায়গা থাকে। আমিও বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছি, তো এই জিনিসগুলো একটু আমি দেখেছি যে এই বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা মাঝে সাঝে ফেস করে, তাই জন্যই আমি ভাবলাম যে আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করে দিই। এছাড়া হচ্ছে ধরো তুমি হায়ার স্টাডিজ করলে, ধরো 11-12 এর পরেও তোমার স্ট্যাটিস্টিক্স এতই ভালো লাগলো যে তুমি হায়ার স্টাডিজ করতে চাইছো স্ট্যাটিস্টিক্স এর উপরে। তো সেই ক্ষেত্রে কি হবে, তুমি স্ট্যাটিস্টিক্সটাকে যদি এখনই ইংলিশে নাও তাহলে পরবর্তী সময়ে হায়ার স্টাডিজ এর সময় তোমার অনেক বেশি হেল্প হবে। তখন তুমি অনেক কিছুর সাথে কনফিউজ হয়ে যাবে না, তো অনেক সহজ হয়ে যাবে ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রথম অবস্থাতেই ইংলিশে সাবজেক্টটাকে বেছে নেওয়াই বেশি জরুরি। আচ্ছা, এছাড়া আরো কয়েকটা কথা তোমাদেরকে বলবো যে আহ শুরুতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু 11-12 এর সিলেবাস যেহেতু তুলনামূলকভাবে অনেকটা কম হয়, তো সেই ক্ষেত্রে ইংলিশ টার্মগুলো শিখে নেওয়া অনেক সহজ হয়ে যাবে আর পরবর্তী সময়ের জন্য তুমি সবসময় প্রিপেয়ার থাকবে। তাই আমি বলবো বাংলায় বোঝো ঠিক আছে, কিন্তু ধীরে ধীরে ইংলিশে পড়া বা ইংলিশে এক্সাম দেওয়ার অভ্যাস তৈরি করতে হবে, কারণ হচ্ছে যখন তুমি 12 পাস করে বেরিয়ে আসবে তারপরে তোমাকে সবকিছু ইংলিশেই ডিল করতে হবে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে সবকিছু A to Z। তো এবার কেউ যদি আলাদাভাবে বাংলাতে পড়ে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি যদি অনেকটা দূর পড়াশুনো নিয়ে এগোতে চাও তো আমার মনে হয় ইংলিশটাকেই চুজ করে নেওয়া বেটার। তো আমি এই ভিডিওটা এই জন্যই বানাচ্ছি যাতে তোমরাও সহজভাবে স্ট্যাটিস্টিকটাকে বুঝতে পারো। তো আজকের ভিডিওতে আমরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে অ্যাভারেজ। ঠিক আছে, এই ভিডিওতে আমি আলোচনা করব যে অ্যাভারেজ আসলে কি, এবার কেনই বা এই অ্যাভারেজ আমাদের শেখা খুব জরুরি, আমাদের ডে টু ডে লাইফে কোথায় কোথায় ইউজ হয়, এবং অ্যাভারেজ ক্যালকুলেট করার বিভিন্ন বিভিন্ন উপায়। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো মেথড শিখবো এবং দেখবো যে ডেটা স্ট্রাকচার অনুযায়ী কিভাবে অ্যাভারেজ গুলো ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ এরপরে আই গেস অ্যাভারেজ নিয়ে অ্যাটলিস্ট তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকবে না। কোনো রকম যে কোনো জায়গা থেকে যদি তোমাকে অ্যাভারেজ ক্যালকুলেট করতে দেয়, আই গেস তুমি এই ভিডিওটার পরে সব জায়গা থেকে যে কোনো রকম ফর্মুলা দিয়ে অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, তো লেটস স্টার্ট। আচ্ছা, তো প্রথমে আমরা ডিসকাস করবো যে অ্যাভারেজ অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, তো অ্যাভারেজ কি? অ্যাভারেজ হচ্ছে, in statistic average refer to a one figure summary of a distribution। মানে অ্যাভারেজ তোমাকে একটা সিঙ্গেল ভ্যালু দেবে। ঠিক আছে, ধরো তোমার একটা ডিস্ট্রিবিউশন ডেটা সেট রয়েছে। ঠিক আছে, একটা ডিস্ট্রিবিউশন রয়েছে, তার ডেটা ভ্যালুজ রয়েছে 2, 4, 6। এবার এটা থেকে তোমাকে যদি বলে যে অ্যাভারেজ ক্যালকুলেট করতে, তো তুমি অ্যাভারেজ ক্যালকুলেটের জন্য তুমি কি করবে, প্রথমে সবকটা ভ্যালুজকে তুমি যোগ করবে, তারপরে তার কাউন্ট তিনটে ভ্যালু রয়েছে সেটা দিয়ে তুমি ডিভাইড করবে। তো যখন তুমি এটাকে ডিভাইড করবে তখন কি হবে, 6 আর 4 10 আর 2 12/3 4। তো তোমাকে পুরো ডেটা ভ্যালুস গুলো থেকে কি করলো, একটা ওয়ান সিঙ্গেল ফিগার দিল পুরো ডিস্ট্রিবিউশনের জন্য। ঠিক আছে, তো এটার মানে কি জানালো, যে দ্য টার্ম অ্যাভারেজ ইন স্ট্যাটিস্টিক্স রেফার্স টু আ সিঙ্গেল ফিগার সামারি অফ আ ডিস্ট্রিবিউশন। নাও
The calculation of average contains a distribution into a single value that is supposed to represent the distribution. তো এটাই আমরা দেখলাম এইমাত্র যে ও আমাকে একটা সিঙ্গেল ভ্যালু দেয় যে কিনা পুরো ডিস্ট্রিবিউশনটাকে রিপ্রেজেন্ট করে। এবার the average is called the measure of central tendency। ঠিক আছে, তো অ্যাভারেজকে আমরা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি ও বলি। তো মেজার অফ টেন্ডেন্সি কেন বলা হয়, কারণ ও কি করে, অ্যাভারেজ যখন আমরা ক্যালকুলেট করি ও একটা সিঙ্গেল ভ্যালু দেয় অ্যারাউন্ড উইচ দ্য ডিস্ট্রিবিউশন ইজ কনসেন্ট্রেটেড। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি এই ডেটাটাকে দেখো, এখন এখানে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে রয়েছে, তো ও কি করছে দেখো, 4 কিন্তু একদম মিডলে রয়েছে, তো একদম সেন্টারে থাকবে অ্যাভারেজ ভ্যালুটা। তো ওইভাবেই অ্যাভারেজটা ক্যালকুলেট হয় অ্যাকচুয়ালি, যে ও যে কটা ডেটা ভ্যালুস থাকবে ও তোমাকে পুরো এই যে ক্যালকুলেশনটা ও তোমাকে একটা সিঙ্গেল সেন্টারের একটা ভ্যালু দিয়ে দেবে, বাকি তোমার যে ডেটা ভ্যালুস গুলো থাকবে সব ওকে সেন্টার করে ছড়িয়ে বা ডিস্ট্রিবিউটেড থাকবে। তাই জন্য ওকে অ্যাভারেজকে আমরা বলি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ঠিক আছে, এখানে ধর আমরা 2, 4, 6, এবার 4 হচ্ছে আমাদের সেন্টার, 4কে ঘিরে আমাদের 6 আর 2 ডিস্ট্রিবিউটেড রয়েছে। তো সেইভাবে এই জিনিসটা হচ্ছে। ঠিক আছে, আশা করি এখানে কোনো ডাউট নেই। এবার আমরা জানবো যে আমাদের অ্যাভারেজ পড়া কেন দরকার। তো অ্যাভারেজ শেখা কিসের জন্য প্রয়োজন, ধরো তুমি একজন টিচার, ঠিক আছে, এবার তোমাকে একটা কাজ দেওয়া হলো যে একটা রেজাল্ট প্রিপেয়ার করো একজন স্টুডেন্টের জন্য, এবং তাকে সেখানে একটা ডিভিশন দাও। এবার ডিভিশনের ক্রাইটেরিয়া কি, যদি ওর মার্কস থাকে 60 অ্যাবভ তাহলে ও ফার্স্ট ডিভিশন, যদি বিটুইন 30 to 60 থাকে তাহলে ওকে দাও সেকেন্ড ডিভিশন, আর ও যদি বিলো 30 থাকে তাহলে সেই স্টুডেন্ট ফেল। ঠিক আছে, এবার সেই ক্ষেত্রে কি হবে, স্টুডেন্টের কাছে আমরা যেহেতু জানি কোনো একটা স্টুডেন্টের অনেক কটা সাবজেক্ট থাকে, তো ধরো তার কাছে 7খানা সাবজেক্ট রয়েছে। এবার এই সাবজেক্টে যা পরীক্ষা হয়েছে সেটা হয়েছে 100-র উপর। এবার 100-র উপর পরীক্ষা হলে ধরো এরকম 50, 70, 80, 90, 95 এইভাবেও স্কোর পেয়েছে। এবার এখান থেকে আমরা দেখে তো বলতে পারছি না যে অ্যাকচুয়ালি ওর ফার্স্ট ডিভিশন কি সেকেন্ড ডিভিশন কি ও ফেল করেছে। ইন্ডিভিজুয়াল স্কোর দেখে সেটা ডিসাইড করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমার কি করা দরকার, আমি একটা অ্যাভারেজ ক্যালকুলেট করব। অ্যাভারেজ ক্যালকুলেট করে যদি দেখি ভ্যালু, যে অ্যাভারেজ ভ্যালুটা রয়েছে সেটা গ্রেটার দেন 60, তাহলে কি হবে, সে ফার্স্ট ডিভিশন পেয়েছে। এবার যদি ওই অ্যাভারেজটাই আমার 30 থেকে 60-র মধ্যে বিলং করে তাহলে আমরা বলবো যে সেকেন্ড ডিভিশন, কিংবা যদি ও ভ্যালু যদি আমাদের বিলো 30 থাকে, অ্যাভারেজ ভ্যালু লেস দ্যান 30, তাহলে ও ফেল করেছে। মানে এইভাবে আমরা অ্যাভারেজকে ইউজ করি। তো সেই এই ধরনের কাজ মানে কোনো একজন একটা সিঙ্গেল ভ্যালু ক্যালকুলেট করে একজন স্টুডেন্টের কিরম কি স্টেটাস, কেমন ধরনের পড়াশোনা সে করছে, তো সেই ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টের জন্য অ্যাভারেজটা ইউজ করতে পারি। এছাড়া আমরা আর কোথায় অ্যাভারেজ ইউজ করতে পারি, এছাড়া আমরা অ্যাভারেজ ইউজ করতে পারি হচ্ছে টু কম্পেয়ার দ্য পারফরমেন্স অফ টু ক্লাস, উই কম্পেয়ার দ্য অ্যাভারেজ স্কোর ইন দ্য সেম টেস্ট গিভেন টু দিস টু ক্লাসেস। মানে এবার এটাকে আমরা একটু অন্যভাবেও ধরতে পারি, ধরো তুমি টিচার রয়েছো, টিচার তোমার কাছে দুটো ব্যাচ হয়েছে সেম ক্লাস, ঠিক আছে, শুধু গ্রুপ এ আর গ্রুপ বি। এবার তোমার কাছে ধরো এখানে 30 জন স্টুডেন্ট রয়েছে আর এখানেও 30 জন স্টুডেন্ট রয়েছে। এবার তুমি দুজনকে সেম ভাবে পড়াচ্ছ, 2 ঘন্টা সময় দিয়ে পড়াচ্ছ, তো তুমি দেখছো এবার কম্পেয়ার করতে চাইছো যে কোন গ্রুপটা বেটার রেজাল্ট করেছে, মানে ওভারঅল তোমার কোন গ্রুপটা ভালো পারফরমেন্স দিয়েছে, যেখানে সব স্টুডেন্টরা মোটামুটি মানে তোমার যে পড়ানোর মেথডটা রয়েছে সেটা তোমার গ্রুপ বি ভালো করে নিতে পেরেছে গ্রুপ এ। তো সেই ক্ষেত্রে তুমি কি করবে, 30 জন স্টুডেন্টের একটা অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করবে, ঠিক আছে, অ্যাভারেজ ভ্যালু 2 গ্রুপ বি এর জন্য। তো এই দুটো অ্যাভারেজ কে কম্পেয়ার করে যার অ্যাভারেজ স্কোর ভালো হবে তাহলে তুমি বলতে পারবে সেই গ্রুপের পারফরমেন্স ভালো, মানে ওভারঅল পারফরমেন্স ভালো, যে সব স্টুডেন্টরাই মোটামুটি একটা যে নাম্বার আনা উচিত সবাই সেই নাম্বারটা এনেছে। মানে ধরো গ্রুপ এ তে কেউ একজন পেয়েছে 30 আর কেউ একজন পেয়েছে 80, ম্যাক্সিমাম মার্কস 80, কেউ একজন পেয়েছে 30 মিনিমাম। আর গ্রুপ বি তে রয়েছে কেউ একজন পেয়েছে 75 আর কেউ একজন পেয়েছে হয়তো 75।
ঠিক আছে, দুজনেই 75 পেয়েছে। এবার যদি আমরা এটার অ্যাভারেজ করে দিই তাহলে এটার অ্যাভারেজ আমাদের কি বেরোবে, 8 আর 3 হচ্ছে তোমার 11, আর মানে 110 মানে 55, তাই তো। আর অ্যাভারেজ টু, এই যে এই পাশের যে অ্যাভারেজটা রয়েছে 75 and 75, তার অ্যাভারেজ হচ্ছে 75। তাহলে ওভারঅল পারফরমেন্স দেখতে গেলে আমাদের গ্রুপ বি ভালো করেছে, নট গ্রুপ এ, তাই তো। তো সেই ক্ষেত্রে আমাদের দুটো ক্লাসের কম্পারিজনের ক্ষেত্রেও আমাদের একটা সিঙ্গেল ভ্যালু দরকার পড়ে, সেটা হচ্ছে আমরা অ্যাভারেজ নিতে পারি। তো দিস তো average helps both individual assessment of a distribution as well as in comparison with another distribution. অ্যাভারেজ অ্যাকচুয়ালি আমাদেরকে কি করে, সেই ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টেও হেল্প করে, প্লাস হচ্ছে আমাদের অন্য ডিস্ট্রিবিউশনের সাথে কম্পারিজন করতেও হেল্প করে। তো the following are the two main reasons for studying an average is to get a single representative and to facilitate comparison. তো দুটো মেন রিজন আমরা কি দেখলাম, একটা হচ্ছে একটা সিঙ্গেল রিপ্রেজেন্টেটিভ ভ্যালু দেয়, আর একটা হচ্ছে কম্পারিজনে হেল্প করে। নাও অ্যাভারেজ ক্যালকুলেট করার পর অ্যাভারেজের অনেক প্রপার্টিস থাকে, ঠিক আছে। অ্যাভারেজ কি হবে, অ্যাভারেজ সবসময় সিম্পল টু আন্ডারস্ট্যান্ড হবে, মানে কোনো একটা অ্যাভারেজ ক্যালকুলেশন বলো, অ্যাভারেজ কে দেখে বলো, ওটা ভীষণ সিম্পল দেখতে হবে, এমন নয় এমন একটা ভ্যালু দিল যেটা ভীষণ কমপ্লিকেটেড। এটা খুব ইজি হবে ক্যালকুলেট করতে, রিজিডলি ডিফাইন হবে, মানে রিজিডলি ডিফাইন বলতে গেলে আমরা যে এর একটা অ্যালজেব্রিক ফাংশন হবে যেটা কিনা একদম সিম্পল হবে, এর থেকে আমরা ইন্টারপ্রিটেশন বের করতে পারবো, একদম রিজিডলি ডিফাইন মানে ক্লিয়ারলি ডিফাইন। ঠিক আছে, তো রিজিডলি ডিফাইন্ড এর মানে বোঝা গেল। তো এটা ভীষণ ক্লিয়ার থাকবে, ফিক্স থাকবে, কোনো চেঞ্জেস করা যাবে না, এরকম একটা পজিশনে আমাদের ডিফাইন করতে হবে অ্যাভারেজ, তবেই অ্যাভারেজ একটা গুড রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা ধরতে পারবো। তারপরে প্রপার্টিজ, আরেকটা প্রপার্টিজ হচ্ছে ইট শুড বি লায়াবল ফর অ্যালজেব্রিক ম্যানিপুলেশন, মানে কোন রকম কোনো অ্যালজেব্রিক ম্যানিপুলেশন যদি আমরা করতে চাই, ধরো স্কেল চেঞ্জ, অরিজিন চেঞ্জ, এই ধরনের জিনিসপত্র যদি আমরা করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা ওই ম্যানিপুলেশন গুলো আমরা করতে পারি। এছাড়া এটা লিস্ট এফেক্টেড বাই স্যাম্পলিং ফ্লাকচুয়েশন হতে হবে, বেসড অন অল অবজারভেশন হতে হবে, আর পসিবল টু ক্যালকুলেট ইভেন ফর ওপেন এন্ড ক্লাস ইন্টারভেলস। এগুলো আমরা পরে যখন আরো মেথড গুলো শিখবো তখন আমি ভালো করে ডিসকাস করে দেবো। ইট শুড নট বি এফেক্টেড বাই এক্সট্রিম স্মল অর এক্সট্রিম লার্জ ভ্যালুস, মানে ডেটার একটা স্ট্রাকচার হতে হবে। ধরো তুমি স্কোর করছো, 100তে পরীক্ষা নিচ্ছ, তো 50, 60 এই ধরনের স্কোর তুমি এক্সপেক্ট করো। এবার যদি কেউ একজন 3 পায়, তার মানে সে কি ওভারঅল যেটা পাস করার জন্য মার্কস থাকে, কিংবা 90% স্টুডেন্ট আমার 50, 60, 70-র কাছাকাছি নাম্বার পেয়েছে, একজন 3 পেয়েছে। তো এবার যে 3 পেয়েছে সে কি হচ্ছে, যেই ওভারঅল ডিস্ট্রিবিউশন তার থেকে অনেক দূরে, তো সে কি হবে, একটা এক্সট্রিম ভ্যালু, ও কি করবে, পুরো অ্যাভারেজটাকেই নষ্ট করে দেবে, আমরা কনক্লুশনই করতে পারবো না অ্যাকচুয়ালি আমাদের অ্যাভারেজ ভ্যালুটা কি। সেই ক্ষেত্রে এক্সট্রিম ভ্যালুজ যাতে ওকে এফেক্ট না করে, তো সেই ক্ষেত্রে যদি এক্সট্রিম ভ্যালুস থাকে কোনো ডেটাতে, তো আমরা অ্যাভারেজ নিয়ে ক্যালকুলেট মানে অ্যাভারেজ নিয়ে কাজ করতে পারবো না। এবার অল্প স্বল্প ডিসকাস করবো হচ্ছে আমরা অ্যারাইথমেটিক মিন নিয়ে। তো অ্যারাইথমেটিক মিন অলসো কল্ড মিন অর অ্যাভারেজ, ঠিক আছে। তো অ্যারাইথমেটিক মিনকে আমরা মিনও বলতে পারি, অ্যাভারেজও বলতে পারি। আর arithmetic mean is defined as the sum of all observation divided by the number of observation, মানে যে কটা তোমাকে অবজারভেশন দেবে সেগুলোকে সাম করতে হবে, আর তার নাম্বার অফ অবজারভেশন দিয়ে ডিভাইড করলে আমরা arithmetic mean পাবো। Now it is usually denoted by which notation? It is usually denoted by x bar, ঠিক আছে। এটা নিয়েও আমরা ভালো করে ডিসকাস করবো, কিন্তু এখন আপাতত দেখে নিই যে এক্স বার দিয়ে এটাকে ডিনোট করা হয়। এবার আমরা যাব হচ্ছে প্রথম ক্যালকুলেশন, প্রথম মেথডে। তো প্রথমে আমরা দেখবো যে ডিরেক্ট মেথড, ঠিক আছে। এখানে কোনো ফর্মুলা নেই, কিছু নেই, মানে ধরো একটা র ডেটা দিয়ে দিল, তা আমরা উইদাউট নোয়িং এনি ফর্মুলা কিভাবে আমরা অ্যাভারেজটা ক্যালকুলেট করবো, তো সেটা তো সিম্পল, ওর ডেফিনেশন থেকেই বোঝা গেছে যে সবকটা ভ্যালু যে থাকবে তাকে সাম করতে হবে, আর সেই সামের সামকে ডিভাইড নাম্বার অফ অবজারভেশন দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের টোটাল কটা ভ্যালুজ রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, আর 1, 2, 3, 4, 5, মানে 5 × 6 = 30, মানে আমাদের টোটাল 30 ভ্যালুজ দিয়েছে, ঠিক আছে। এবার তুমি যদি সবকটা ভ্যালুজ এর সাম দেখো তাহলে দেখবে প্রত্যেকটা টোটাল ভ্যালুজ এর সাম হচ্ছে, সামের টোটাল হচ্ছে 208।
ডিভাইডেড বাই, এবার আমাদের হচ্ছে 30খানা ভ্যালুজ রয়েছে সেটা আমরা দেখলাম, তো 30 দিয়ে ডিভাইড করব। তো যখনই আমি 208কে 30 দিয়ে ডিভাইড করব তখন দেখতে পাবো যে এর যে অ্যাভারেজ ভ্যালু সেটা হচ্ছে 6.933, মানে টোটাল অ্যাপ্রক্স হচ্ছে 6.9333। দিস ইজ দ্য অ্যাপ্রক্স ভ্যালু। আর যখনই আমরা অ্যাপ্রক্স ভ্যালু থাকবে, মানে যদি কোনো রকম কোনো ইনস্ট্রাকশন না দেওয়া থাকে, তো আমি সবসময় বলবো যে 4 ডেসিমেল ভ্যালু নিয়েই কাজ করাটা উচিত, তাই জন্য আমরা 4 ডেসিমেল ভ্যালু নিয়েছি। ঠিক আছে, অ্যাপ্রক্স আমাদের 6.9333 হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালু। তাহলে মেথড 1 নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। এবার আমরা যাব হচ্ছে মেথড 2 তে। তো এবার আমরা সেকেন্ড মেথড নিয়ে আলোচনা করব। এবার সেকেন্ড মেথডে আমরা এর আগে কি দেখলাম, যে স্যাম্পল মিন যেটা রয়েছে বা মিন যেটা রয়েছে তাকে ডিনোট করা হয় এক্স বার দিয়ে। এবার এক্স বারের যে ফর্মুলা রয়েছে, এক্স বারের একটা ফর্মুলা রয়েছে, সেটা কিনা 1/n সাম অফ এক্স আই, আই ফ্রম 1 to n। ঠিক আছে, এবার এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে নিউমেরেটর পার্টে থাকবে হচ্ছে সাম অফ আই ফ্রম 1 to n এক্স আই ডিভাইডেড বাই এন। ঠিক আছে, এবার এইটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি, যে এগুলো হচ্ছে নোটেশন দিয়ে রয়েছে, কিন্তু এটা কিন্তু প্রথম মেথডের থেকে তেমন কোনো ডিফারেন্স নয়। তো এটা কি করে, এটা বেসিক্যালি তোমাকে 1 বাই, এই যে সাম অফ এক্স আই, এটা বেসিক্যালি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 x29 প্লাস x30। ঠিক আছে, এবার এটাকে ডিভাইড করছে হচ্ছে এন দিয়ে। এবার x1 x2 x3 আর x29 x30 এগুলো কি, এগুলো হচ্ছে এই ভ্যালুস গুলো, যেখানে x1 হচ্ছে ধরো 6, এগুলো কিন্তু র্যান্ডমলি, এরকম নয় যে এই সিকোয়েন্সেই যেতে হবে। তো আমি তাও এখানে সিকোয়েন্স ওয়াইজ যাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। x1 হচ্ছে 6, x2 হচ্ছে 8, x3 হচ্ছে 7 ডট 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 করে, এখানে x6 হচ্ছে তোমার 4, x7 হচ্ছে তোমার 10, x8 হচ্ছে তোমার 6 ডট ডট করে, এখানে হচ্ছে তোমার x12। ঠিক আছে, এইভাবেই যাচ্ছে। এবার এখানে এইভাবে যেতে যেতে এখানে x29 হয়ে যাবে আমাদের এই 6টা, x30 হয়ে যাবে আমাদের 9। তো এইভাবে সবকটার সাম হচ্ছে অ্যাকচুয়ালি। তো এবার এটাকে যদি আমরা সাম করতে চাই তাহলে কিভাবে করব। তো এবার আমরা 1/30 লিখে দিয়েছি। 1/30, যেহেতু n=30 আমরা আগেই দেখেছি, n হচ্ছে আমাদের বেসিক্যালি স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ, যেখানে n দিয়ে স্যাম্পল সাইজকে ডিনোট করা হয়, স্যাম্পল সাইজ বা নাম্বার অফ অবজারভেশন। ঠিক আছে, এবার কি করছে 1/30, এবার x1 আমরা 6 দেখেছি তাই 6, তারপরে হচ্ছে তোমার x2 x3 এইভাবে ডট ডট করে x29 7 এন্ড দেন 9। তো এইভাবে পুরো ভ্যালুস গুলোকে নিয়ে টোটাল সাম আমরা কি দেখলাম, যে 208 হচ্ছে আমাদের সাম ডিভাইডেড বাই 30, আর এটাকে ডিভাইড করলে হয়ে যাচ্ছে হচ্ছে 6.9333 অ্যাপ্রক্স। আশা করি এটা নিয়েও কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার ধরো ছোট্ট একটা প্রবলেম তোমাদের জন্য রয়েছে, এটার তুমি অ্যাভারেজ ক্যালকুলেট করো। ঠিক আছে, কিছুক্ষণ ট্রাই করো, নিজে পজ করে ভিডিওটাকে, দেন তুমি ট্রাই করো, তারপরে এসে এখানে আনসার ম্যাচ করতে পারো। ততক্ষণে আমি এটাকে সলভ করছি। এটা ধরো এখানে এই স্যাম্পল ভ্যালুসটা দিয়েছে, তো আমরা এখানে x1 হচ্ছে 25, x2 হচ্ছে 30, x3 হচ্ছে 55, x4 হচ্ছে 70, x5 হচ্ছে আমাদের 45। এবার আমাদের যদি স্যাম্পল মিন ক্যালকুলেট করতে দেয় বা অ্যাভারেজ ক্যালকুলেট করতে দেয় তাহলে, তো আমরা স্যাম্পল মিনের ফর্মুলা কি জানি, যে এক্স বার ইকুয়ালস টু সাম অফ
I from 1 to n xi ডিভাইডেড বাই n। এবার আমাদের এখানে যেহেতু পাঁচখানা অবজারভেশন দিয়েছে, তো n ইকুয়ালস টু 5। তাহলে কি হবে, আমরা যদি এটাকে ফর্মুলাটাকে রিরাইট করতে চাই, 1 ফ্রম 5, I from 1 to 5 xi ডিভাইডেড বাই 5। এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট x5 ডিভাইডেড বাই 5। এবার প্রত্যেকটার সাম টোটাল, এগুলোর সাম করলে কত পাবো, এখানকার সাম করলে আমি পাবো হচ্ছে 225। এটার সাম কত হবে, এই সবকটা ভ্যালুজ এর সাম হচ্ছে তোমার 225, আর নাম্বার অফ অবজারভেশন 5 দিয়ে ডিভাইড করব। তাহলে কি হবে, টোটাল হচ্ছে অ্যাভারেজ অফ দিস ভ্যালুস হচ্ছে 45। তো সেকেন্ড মেথড নিয়েও কোনো কনফিউশন নেই, কারণ নোটেশনালি যদি কোনো রকম কোনো ফর্মুলা তোমাকে অ্যাপ্লাই করতে হয়, তাহলে হাউ ইট ওয়ার্কস, যে আমাকে প্রথমে নোটেশন গুলোর মিনিং বুঝতে হবে, যে সাম মানেই হচ্ছে প্লাস করতে হয় অল ভ্যালুজ এর। এবার কত থেকে কত করতে হবে না, 1 to 5 xi যে কটা রয়েছে সে কটাকে সাম করতে হবে, আর তার নাম্বার অফ অবজারভেশন দিয়ে ডিভাইড করলে আমরা স্যাম্পল অ্যাভারেজ পাবো আনসার। ঠিক আছে, না এবার আমরা থার্ড মেথড ডিসকাস করবো। থার্ড মেথডে দেখবো যে কিভাবে ডেটাটাকে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে তারপরে ফ্রিকোয়েন্সি যে ফর্মুলাটা রয়েছে, সাম অফ xi ইন্টু fi ডিভাইডেড বাই সাম অফ fi, সেই ফর্মুলাটা আমরা ডিসকাস করবো। চলো দেখে নি ওইটাও। আচ্ছা, এবার হচ্ছে আমরা ডিসকাস করবো হচ্ছে থার্ড মেথড। এবার থার্ড মেথড ডিসকাস করার আগে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এফ। এফ কি, এফ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। এবার ফ্রিকোয়েন্সি কি, ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি বলছে যে কোনো একটা ভ্যালু, ধরো 6, কতবার রিপিট হচ্ছে, মানে হাউ মেনি টাইমস ইট অকুয়ার্স। ঠিক আছে, এবার ফ্রিকোয়েন্সি ছয়ের জন্য কত, ছয়ের ফ্রিকোয়েন্সি কি হবে এখানে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আর কি ছয় আছে, না। তো ছয়ের ফ্রিকোয়েন্সি কত হচ্ছে, ছয়ের ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের ছটা, তাই তো। এবার সেম ভাবে যদি আমরা বলি পাঁচের ফ্রিকোয়েন্সি দেখতে, ঠিক আছে, পাঁচের ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার এখানে একটা আছে, এক, দুই, তিন, চার, চারটে। তো পাঁচের ফ্রিকোয়েন্সি কত হচ্ছে, পাঁচের ফ্রিকোয়েন্সি হচ্ছে 4, কারণ পাঁচ হচ্ছে 4 বার রয়েছে ডেটা সেটে। তো এবার মোটামুটি ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা বোঝা গেল। তো এবার যখন আমরা প্রথম, তো এখানে যখন আমরা প্রথম মেথড 1 আর মেথড 2 ডিসকাস করলাম, তখন প্রথম প্রবলেম আমরা কি ফেস করলাম, যে অনেকগুলো ভ্যালুস দেওয়া রয়েছে, 30টা ভ্যালুস দেওয়া রয়েছে, এবং তাদেরকে সাম করাটা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে ক্যালকুলেটরে বারবার টাইপ করো, তো এত বড় ডেটা একদম বিশৃঙ্খল ভাবে রয়েছে, মানে একদম হ্যাপাজার্ড, মানে কোনো রকম কোনো অর্গানাইজ নেই। তো একটু ক্যালকুলেশনে আমাদের ডিফিকাল্টি হয়েছে, তাই তো। তো এবার এটা কি ডিফিকাল্টি মানে কম করার জন্য, এই যে এন্টায়ার ডেটাটা রয়েছে এটাকে আমরা ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করতে পারি। ফ্রিকোয়েন্সি কনভার্ট করতে পারি, সেখানে কি হবে, আমাদের এরকম একটা টেবিল দিয়ে দেবে, xi আর fi। এবার xi এর fi এর মধ্যে কি হবে, xi হবে হচ্ছে তোমার, আগে কি হয়েছে প্রত্যেকটা ভ্যালুস কে আমরা xi দিয়ে ডিনোট করতাম, কিন্তু এবার এখানে যখন ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা কনসেপ্টটা আসবে, তখন কি হবে, xi ডিস্টিংক্ট ভ্যালুস গুলোকে কনসিডার করবে। যেমন ধরো এখানে হচ্ছে ডিস্টিংক্ট ভ্যালুস কি কি রয়েছে। তো এবার যদি আমরা পুরো বড় ডেটাটাকে একটা ছোট্ট টেবিলে কনভার্ট করি, আর এটা ফ্রিকোয়েন্সি টেবিল ফরম্যাটে আনি, তাহলে কি হবে, xi আমরা কি কি দেখতে পাবো, এখান থেকে ডিস্টিংক্ট ভ্যালুস আসবে 3, 4, 5, 6,
7 8 9 and 10। ঠিক আছে, এখানে আমি একটা ভালো একটা ফরম্যাটে করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু আমি এখানে লিখে তাও দেখাচ্ছি। এবার 3 হচ্ছে আমাদের টেবিলে দেখবে একবার পেয়েছি, মানে ওর কাউন্ট হচ্ছে কত, 1, তো ফ্রিকোয়েন্সি কত, 1। এবার 4 আমাদের এই টেবিলে কতবার রয়েছে, 4 হচ্ছে আমাদের অনলি দুবার রয়েছে, ঠিক আছে, এখানে আর এখানে। তো তার ফ্রিকোয়েন্সি কত, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। 5-এর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 4। 6-এর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 6। 7-এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 5। 8-এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 5। 9-এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 4। আর 10-এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 3। ঠিক আছে, আপাতত এই নিয়ে কোনো প্রবলেম নেই। যে আমাদের একটা বড় যদি লার্জ ডেটা সেট দেওয়া থাকে, সেখান থেকে প্লাস করা প্রত্যেকটা ভ্যালুকে 1 বাই 1, তো ওটা একটু ডিফিকাল্ট। তাই জন্য আমরা কি করি, ডেটাটাকে অর্গানাইজ করে নিই ফ্রিকোয়েন্সি টেবিল ফরম্যাটে, যেখানে ভ্যালুস গুলো আমার ডিস্টিংক্ট ভ্যালুস নিয়ে নেবে, আর তার কাউন্ট দিয়ে দেবে হচ্ছে, করেসপন্ডিং কাউন্ট দিয়ে দেবে অ্যাজ আ ফ্রিকোয়েন্সি। এবার আমরা ক্যালকুলেশনে যাব। তো লাস্ট আমরা কি দেখলাম, এই ভ্যালু গুলো হচ্ছে xi আর ডিস্টিংক্ট ভ্যালুস, আর কাউন্ট হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি a5। এবার আমাদের একটা ফর্মুলা দেওয়া রয়েছে যে এক্স বার মানে স্যাম্পল মিন বা অ্যাভারেজ ইকুয়ালস টু হচ্ছে সাম অফ I from 1 to n a5 ইন্টু xi ডিভাইডেড বাই সাম অফ a5। তো এখানে আমাদের x1 হচ্ছে আমাদের 3, x2 হচ্ছে আমাদের 4, x3 হচ্ছে আমাদের 5, x4 হচ্ছে আমাদের 6, x5 হচ্ছে আমাদের 7, x6, x7, x8। 1 2 3 4 5 6 7 8। এবার আমাদের f1 কত, f1 হচ্ছে আমাদের x1 এর করসপন্ডিং f1, এরকম নয় x1 এর করসপন্ডিং ফ্রিকোয়েন্সি f2, এরকম হবে না। তো x1 f1, x2, এটাকে গ্রিন কালার দিয়ে করি, f2, ঠিক আছে, f3, f4, f5, f6, f7, f8। এবার আমাদের ডিস্টিংক্ট ভ্যালুস রয়েছে, তো আমরা এখান থেকে এটাকে কিভাবে বলতে পারি, যে সাম অফ I ফ্রম 1 টু, আমাদের লাস্ট ভ্যালু কটা রয়েছে, ডিস্টিংক্ট 8খানা, তো 8 হচ্ছে আমাদের রেঞ্জ, 1 to 8 এফ আই এক্স আই ডিভাইডেড বাই সাম অফ I ফ্রম 1 to 8 এফ আই। আর এখান থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের এক্স আই এক্স আই, এই দুটোর মাল্টিপ্লিকেশন, মানে হচ্ছে আমাদের এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তো এটা হবে f1 x1 প্লাস f2 x2 প্লাস ডট ডট প্লাস f8 x8 ডিভাইডেড বাই f1 প্লাস f2 প্লাস f2 প্লাস ডট ডট f8। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে ভ্যালু হিসেবে ধরি, তার মানে হচ্ছে f1 আমাদের 1 ইন্টু x1 হচ্ছে আমাদের 3 প্লাস, এবার f2 হচ্ছে আমাদের 2 ইন্টু x2 হচ্ছে আমাদের 4 প্লাস ডট ডট ডট, এভাবে প্রত্যেকটা ভ্যালুজ এর আমাদের xi a5 বের করতে হবে এখানে। আর এটা হয়ে যাবে আমাদের 3 ইন্টু 10 ডিভাইডেড বাই, এবার f1 f2 ওগুলো লিখতে হবে 1 প্লাস 2 প্লাস ডট ডট f8 হচ্ছে আমাদের 3, তাই তো। এবার লাস্ট কি হবে, লাস্ট আমরা ক্যালকুলেট করব। আচ্ছা, আমি তোমাদের সুবিধার জন্য এটার পাশে একটা টেবিল ফরম্যাটে ডেটা ভ্যালুস এর মাল্টিপ্লিকেশন গুলো দিয়ে দিই, যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো আমি এখানে xi আর fi এর মাল্টিপ্লিকেশন গুলো কি কি হয় সেগুলো পেস্ট করে দিয়েছি, যাতে তোমরা কনফিউজ না হও। তো সবকটা এখানে সাম মানে মাল্টিপ্লাই করার পরে
এগুলো আসবে, এই ভ্যালুস গুলো আসবে। ঠিক আছে, 3 + 8 ডট ডট লাস্টে হচ্ছে 30 ডিভাইডেড বাই, এবার আমরা কি জানি, সাম অফ a5। সাম অফ a5 সব সময় কি হয়, এটাকে ক্যাপিটাল এন দিয়েও ডিনোট করে অনেক সময়। তো এগুলো সবকটার সাম হয়ে যাবে তোমার 30। ঠিক আছে, এবার 30 দিয়ে ডিভাইড করতে হবে। এবার ওপরের যে ভ্যালুস গুলো ওগুলোর সাম হয়ে যাবে 208, আর ডিভাইডেড বাই 30। এবার এখান থেকে আমাদের ফাইনাল ভ্যালু হয়ে যাবে 6.9333 অ্যাপ্রক্স। মোটামুটি এটাও বোঝা গেল যে যখন কোনো ডেটা ফ্রিকোয়েন্সি টেবিলেও কনভার্ট করে দেওয়া হয়, কিংবা ফ্রিকোয়েন্সি টেবিল ফরম্যাটে আমাদের একটা ডেটা দেওয়া হয়, এবার সেখান থেকে যদি আমাদের মিন ক্যালকুলেট করতে হয়, তখন কিন্তু আমরা আগের ফর্মুলা মেথড 1 মেথড 2 ইউজ করবো না, তখন কিন্তু আমরা এই মেথড ইউজ করব। ঠিক আছে, যেখানে ফ্রিকোয়েন্সি গুলোই হচ্ছে তার কাউন্ট, মানে যেগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলো বারবার কেন মাল্টিপ্লাই করতে যাবো। মানে এখানে কনসেপ্টটা অনেকটা এরকম যে 5 বার যদি আমাদের 5 দেওয়া থাকে, তো 5 বার যদি আমাদের 5 দেওয়া থাকে তাহলে ওটার সাম কি হবে, 25, তাই তো? এবার যদি আমি 5কে যদি 5 বার কাউন্ট দিয়েই মাল্টিপ্লাই করি তাও আমাদের 25ই দেওয়া হবে। তো সেই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে সেই ফর্মুলা, যেটা বড় ডেটার ফর্মুলাটাকে সিম্পলিফাই করে আমরা ফ্রিকোয়েন্সি টেবিলে কনভার্ট করি। তো আশা করি ফ্রিকোয়েন্সি কনসেপ্টটা বোঝা গেছে। যে ধরো তোমার কাছে তুমি 3 বার, ধরো 3কে 2 বার যোগ করলে, তো পেলে কত, 6। এবার আমাদের ভ্যালু কত হচ্ছে, এক্স হচ্ছে আমাদের 3, আর 3 ফ্রিকোয়েন্সি কত না, 2 বার যোগ করছি তাই 2। তো এবার f1 আর x1, মানে f × x যদি করি মানে 2 × 3, তাও আমরা 6ই পাবো। তো সেই জন্য বড় যে ফর্মুলাটা, সাম অফ অল অবজারভেশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন, সেই যে বড়, এত বড় ক্যালকুলেশনটা করার জায়গায় আমরা একটু ছোট ক্যালকুলেশন করি, তাহলে কি হবে, আমাদের ফ্রিকোয়েন্সি ফরম্যাটে জিনিসটা দাঁড়াবে এবং ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা স্যাম্পল মিনটা বা অ্যাভারেজটা ক্যালকুলেট করি। আশা করি এরপরে আর কোনো ডাউট থাকবে না ফ্রিকোয়েন্সি টেবিল ফরম্যাটে ডেটা দিলে কোন ফর্মুলা ইউজ করতে হবে আর ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা কেমন বা কিভাবে হচ্ছে জিনিসটা। তো এবার আমরা ডিসকাস করব মেথড 4, যেখানে মেথড 4-এ আমরা দেখবো যে গ্রুপ ডেটা থেকে আমরা কিভাবে অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারি। তো আগে আমরা কি দেখেছিলাম যে একটা পুরো একটা ডেটা, যেটার কোন মানে কোনো রকম কোনো অর্গানাইজ নেই, বিশৃঙ্খল ভাবে রয়েছে, ক্যালকুলেশন একটু ডিফিকাল্টি হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ভ্যালু গুলোকে একটা ফ্রিকোয়েন্সি টেবিলে কনভার্ট করে সেই ডেটাটাকে ছোট করে নিতে পারি, আর তারপর কিরম ফর্মুলা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এবার ধরো সেই ফ্রিকোয়েন্সি টেবিলেরই আরেকটা ফর্ম, যেটা গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবিল, মানে সেম ডেটাকে যদি আমরা এইভাবে ক্লাস ইন্টারভালে ভাগ করি, মানে ধরো 3 থেকে 4-এর একটা গ্রুপ হবে, যেখানে 3 থেকে 4-এর যা ফ্রিকোয়েন্সি হবে সে একটা ফ্রিকোয়েন্সি দেবে, 5 থেকে 6-এর একটা গ্রুপ হবে, 7 থেকে 8-এর একটা গ্রুপ হবে, 9 থেকে 10-এর একটা গ্রুপ হবে। ঠিক আছে, এখানে ইনক্লুসিভ ক্লাস ইন্টারভাল। তো এরকম গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবিল ইনক্লুসিভ ক্লাস ইন্টারভাল দিয়ে একটা ডেটা ফরম্যাট আমরা তৈরি করতে পারি। আর এগুলো একদম বেসিক, যখন তুমি ট্যাবুলেশন কিংবা ডেটা অর্গানাইজ করার একটা প্রথম চ্যাপ্টার গুলো শিখবে তখনই এগুলো ডিসকাস করা হয়। তো এর জন্য আমি আর বেশি এগুলোতে যাব না, আমরা জাস্ট অ্যাভারেজের উপরে ফোকাস করছি বলে আমি জাস্ট ওভারঅল ফরম্যাট নিয়ে নিলাম, যে কিভাবে কিভাবে একটা ডেটা বিভিন্ন ফর্মে আমাদের টেবিল ফরম্যাটে আসতে পারে, আর সেখান থেকে আমরা কিভাবে অ্যাভারেজটা ক্যালকুলেট করি। তো সেম ভাবে গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবিল এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভাল হিসেবেও আমরা টেবিলটাকে ক্রিয়েট করতে পারি, যেখানে দেখবে 2.5 থেকে 4.5 আর 4.5 থেকে 6.5 আর তাদের করসপন্ডিং ফ্রিকোয়েন্সি। এই দুটো টেবিলের মধ্যে ডিফারেন্স এটাই যে 3 থেকে 4, এখানে ডিসক্রিট ভ্যালুজ নেওয়া হচ্ছে 3 থেকে 4, পরের সাথে যেটা হচ্ছে 5 থেকে 6, মানে এর আর এর কোনো কানেকশন নেই। কিন্তু এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যালে কি হচ্ছে, যেখানে 4.5 করে নিচ্ছি, মানে এটাকে কন্টিনিউয়াস বানানোর জন্য 2.5 to 4.5 করে নিয়েছি, আর 4.5 মানে লাস্টের 5টাকে 4.5-এ করে এখানে 6.5 করেছি। মানে হচ্ছে আমরা লোয়ার লিমিটটা থেকে, এটাকে আমরা প্রথমটাকে বলি লোয়ার লিমিট, আর
রাইট হ্যান্ড সাইডটাকে বলি আমরা আপার লিমিট। এবার লোয়ার লিমিট আর আপার লিমিটকে ক্লাস বাউন্ডারিজে কনভার্ট করা হয় কিভাবে, না লোয়ার লিমিট থেকে আমরা 0.5 মাইনাস করে নিই, আর আপার লিমিটের সাথে আমরা 0.5 অ্যাড করে নিই। এইভাবে আমাদের ক্লাস ইন্টারভালটা তৈরি হয়, আর এটা এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভাল বলে এগুলোকে। তো সেই ক্ষেত্রেও আমরা একটা ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করতে পারি। তো এই দুই ধরনের ডেটা আমাদেরকে দেওয়া থাকে। তো এদের পেছনের রিজন কি? তো এদের পেছনে যে রিজন গুলো রয়েছে, যে আনগ্রুপ ডিসক্রিট ফ্রিকোয়েন্সি টেবিল কি করে, আমাদেরকে অর্গানাইজ র ডেটা ইনটু ভ্যালু কাউন্ট ফর্ম, মেক ইট ইজি টু রিড অ্যান্ড অ্যানালাইজ অ্যান্ড ফাইন্ড দ্য বেসিক স্ট্যাটিস্টিক্স কুইকলি। ঠিক আছে, তো ছোট ছোট স্ট্যাটিস্টিক্স কে ক্যালকুলেট করতে, ভীষণ ইজিলি ক্যালকুলেট করতে আমাদেরকে হেল্প করে। যেমন এটা থেকে তুমি দেখে পুরো ডিরেক্টলি বলে দিতে পারবে এটার মোডও কত কিংবা মিডিয়ান কত, এখান থেকে ডিরেক্ট ক্যালকুলেশন করে, কিন্তু এগুলোতে তুমি ডিরেক্ট ক্যালকুলেশনটা অত পাবে না। গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবিলে কি হয়, কম্বাইন্স ডেটা ইনটু ক্লাস ইন্টারভেলস টু সিম্পলিফাই লার্জ ডেটা সেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ওভারঅল ডিস্ট্রিবিউশন ইজিলি। তো ডিস্ট্রিবিউশনটাকে ওভারঅল বোঝার জন্য তখন আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবিল বা ইনক্লুসিভ টেবিল হিসেবে কনভার্ট করি। এবার ইউজ নন overlapping continuous intervals to ensure accuracy, make the data suitable for graphs like histogram. তো এই ডেটাটা থেকে তুমি হিস্টোগ্রাম তৈরি করতে পারবে না। হিস্টোগ্রাম তৈরি করতে গেলে তোমাকে এই এক্সক্লুসিভ ডেটা ফর্মের যে গ্রুপ ফ্রিকোয়েন্সি টেবিলটা রয়েছে এটাকে ইউজ করতে হবে। মানে যখন তোমাকে কেউ ধরো হিস্টোগ্রাম ক্রিয়েট করতে বলে, তো তুমি এটা থেকে আর এটা থেকে পারবে না, তখন তোমাকে যে ক্লাস ইন্টারভ্যাল গুলো রয়েছে ওটাকে কন্টিনিউয়াসলি তৈরি করে ফ্রিকোয়েন্সি টেবিল বানিয়ে তারপরে হিস্টোগ্রাম তৈরি করতে হবে। তো অনেক জায়গায় অনেক রকমের প্রবলেম থেকে ওভারকাম করার জন্য আমরা এই তিন ধরনের টেবিলের ইউজ করি। তো এই দুই ধরনের টেবিলের ক্ষেত্রে আমরা কিভাবে মিন ক্যালকুলেট করব সেটা আমরা দেখব। দুটোর ক্ষেত্রে সেমই হবে, আর কেন হবে সেটাও আমি বলবো। তো যদি আমাদের এই দু ধরনের টেবিল দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমাদেরকে ক্লাস ইন্টারভাল থেকে মিড পয়েন্ট বের করতে হবে। ঠিক আছে, মিড পয়েন্ট বের করতে হবে। এবার মিড পয়েন্ট গুলোই আমরা এক্স আই দিয়ে ডিনোট করব। প্রথম কেসে কি দেখলাম, যে এক্স আই কি করে, ইন্ডিভিজুয়াল ডেটা ভ্যালুস গুলোকে ডিনোট করতো। ঠিক আছে, সেকেন্ডে কি দেখলাম, সেকেন্ডে দেখলাম যে এক্স আই কি করতো, যে ডিস্টিংক্ট ভ্যালুস গুলোকে ডিনোট করতো। কিন্তু এবার থার্ড যে মেথড, যেরকম ক্লাস ইন্টারভাল ডেটা থাকে, তাহলে আমাদের এখানে এক্সআই কি করবে, আমাদের এক্সআই গুলো মিড পয়েন্ট গুলোকে ডিনোট করবে। ঠিক আছে, এবার ফার্স্টে আমরা মিড পয়েন্ট কিভাবে ক্যালকুলেট করে সেটা আমরা দেখবো। ফার্স্টে এর মিড পয়েন্টস গুলো দেখবো। তো মিড পয়েন্টস এর আমি কি জানি, এই পাশে যে ভ্যালুস গুলো থাকে ওগুলোকে বলা হয় লোয়ার লিমিট, আর এই পাশে যেগুলোকে থাকে সেগুলো বলা হয় আপার লিমিট। তো ফার্স্ট ক্লাস এটা হচ্ছে ক্লাস ওয়ান, ধরো x1, মিড পয়েন্ট গুলোকে যদি x2, x3, x4। তো মিড পয়েন্ট কিভাবে ক্যালকুলেট করবো, x1 কি হবে, এটার ক্ষেত্রে x1 হবে হচ্ছে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইডেড বাই 2। তো 3 + 4 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 7, মানে হচ্ছে 3.5। সেম ভাবে x2 কি হবে, x2 হয়ে যাবে তোমার 5 + 6 ডিভাইডেড বাই 2, which equals to how much is it? It would be 5.5, right? এবার x3 কি হবে, x3 হবে 7 + 8/2, that is 7.5। x4 কি হবে, that is 9 + 10 ডিভাইডেড বাই 2, that is 9.5। তো সব ক্যালকুলেশনের পরে আমরা দেখবো যে এখানে যে ক্লাস ইন্টারভ্যালটা রয়েছে তার করসপন্ডিং মিড পয়েন্টস গুলো হয়ে যাচ্ছে আমাদের এই ভ্যালুস গুলো, যে এক্স আই, আর এটা আমাদের এফ আই অ্যাজ ইট ইজ। সেম ভাবে আমরা যদি এই টেবিলটাকে দেখি, তাহলে এই টেবিলের ক্ষেত্রেও আমাদের প্রথমে এখান থেকে একটা মিড পয়েন্ট বেরোবে x1, x2, x3, x4, রাইট? তো এখানে x1 কি হবে, 2.5 + 4.5 ডিভাইডেড বাই 2। এটার ক্ষেত্রেও 7/2, and that is 3.5। Same x2 equals to
4.5 plus 6.5 divided by 2, that is 5.5. x3 6.5 plus 8.5 divided by 2, that is 7.5. x4 equals to 8.5 plus 10.5 divided by 2, that is 9.5. তো এটার ক্ষেত্রে কি হচ্ছে, মিড পয়েন্ট গুলো সেমই বেরোবে, যেটা এই টেবিলের ক্ষেত্রে। তাই জন্য এরকম দু ধরনের টেবিল দিলে সেম ফর্মুলাই হবে। তো সেই ফর্মুলাটা কি হবে? তো দু ধরনের টেবিলের ক্ষেত্রে আমরা যেই ফর্মুলাটা ইউজ করবো সেটা হবে এক্স বার ইকুয়ালস টু সাম অফ I from 1 to n fi xi, where divided by sum of I from 1 to n fi, মানে হচ্ছে xi হচ্ছে আমাদের মিড পয়েন্ট গুলো, ঠিক আছে? আমরা mi দিয়েও ডিনোট করতে পারি, কোনো সমস্যা নেই, যে এটা xi, এগুলো হচ্ছে xi বা mi। তো এবার এটাকে যদি আমরা সিম্পলিফাই করেছিলাম, যেরকম দেখলাম কি যে f1 x1 প্লাস ডট ডট f, এখানে আমাদের n কটা ক্লাস আছে, n ইকুয়ালস টু এখানে হচ্ছে আমাদের 4, তাই তো? তো f4 x4 ডিভাইডেড বাই f1 প্লাস ডট ডট f4। এবার এর সাথে এর মাল্টিপ্লিকেশন করতে হবে, সেম ভাবে এটার সাথে এটার মাল্টিপ্লিকেশন করতে হবে। এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেশন ভ্যালু। তো সেম ভাবে আমরা এখানে কি করতে পারি, 10.5 প্লাস 55 প্লাস 75 প্লাস 66.5 ডিভাইডেড বাই f1 টু f4 এর সাম করলে পাবো হচ্ছে 30, তাই তো? এবার ওপরের ভ্যালুস গুলোর সাম করলে কত পাবো? তো ওপরের যে ভ্যালুস গুলো রয়েছে তার টোটাল সাম করলে পাবো 207 ডিভাইডেড বাই 30। এবার 207 কে যদি আমরা ডিভাইড বাই 30 করি তাহলে হবে হচ্ছে 6.90। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো মেথড 4 এর পর আমরা এবার ডিসকাস করব মেথড 5, যেটা কিনা শর্টকাট মেথড হিসেবেও বলা হয়। তো শর্টকাট মেথড কি বলে, যে দ্য মিন ক্যান অলসো বি ক্যালকুলেটেড বাই টেকিং ডেভিয়েশন ফ্রম এনি আরবিটারি পয়েন্ট a in which the formula shall be x bar equals to a plus sum of I from 1 to n di divided by n। তাহলে এখানে a হচ্ছে আমাদের কি আরবিটারি পয়েন্ট, আর ডিআই হচ্ছে আমাদের ডেভিয়েশন। ডেভিয়েশন বলতে কি বোঝায়, যে না প্রত্যেকটা ভ্যালু থেকে সেই আরবিটারি পয়েন্টের যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে আমাদের ডেভিয়েশন। আর এন আমরা জানি যে কাউন্ট অফ অবজারভেশন। ঠিক আছে, এবার ধরো এই যে ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলাটা কেন ইউজ করা হয়? অনেক সময় ক্যালকুলেশন ধরো 50 70 80 এগুলোর সাম করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো ডেভিয়েশন ফর্মুলাটা কি করে, তোমার ক্যালকুলেশনই অনেক বেশি ইজি করে দেয়। তো সেটা আমরা ডিসকাস করব। ধরো এবার তোমাকে একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে যে ক্যালকুলেট দ্য মিন অফ দ্য ওয়েটস অফ 5 স্টুডেন্টস। এবার 5 স্টুডেন্টস এর তোমার ওয়েট দিয়ে দিয়েছে, এখান থেকে তোমাকে মিন ক্যালকুলেট করতে হবে। তো আমরা ডিরেক্ট ফর্মুলা থেকে ইউজ করতে পারি, মানে ক্যালকুলেট করতে পারি মিন। তো আমরা সেম শর্টকাট মেথড দিয়েও ক্যালকুলেট করতে পারি। তো কিভাবে সেটা আমরা দেখবো। তো ডিরেক্ট মেথড দিয়ে আমরা কি করতাম, ডিরেক্টলি আমরা সাম করতাম ভ্যালুস গুলোকে আর সেটাকে কাউন্ট অফ ভ্যালুস দিয়ে ডিভাইড করতাম। তো আমাদের আনসার ছিল 52। স্যাম্পল মিন বা অ্যাভারেজ হচ্ছে আমাদের 52। না, এবার শর্টকাট মেথড থেকে কি হয়, শর্টকাট মেথড থেকে ধরো 54 56 70 45 এই 50, মানে টোটাল 5টা ভ্যালু থেকে তুমি যে কোনো একটাকে আরবিটারি পয়েন্ট নিতে পারো। 50 কেও আরবিটারি পয়েন্ট নিতে পারো, 45 কেও নিতে পারো, 70 কেও নিতে পারো, 56 কেও নিতে পারো, 54 কেও নিতে পারো। ইটস আপ টু ইউ। তো আমি আপাতত 50 কে অ্যাজ আ আরবিটারি পয়েন্ট হিসেবে নিয়েছি। তারপরে কি করলাম, এখানে আমি a ইকুয়ালস টু 50 ধরলাম। তাহলে কি হবে, এক্স আই কে আমি আবার অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম। এটা নেসেসারি নয়, কিন্তু আমি তাও সাজালাম যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তো এই ক্ষেত্রে কি হলো, আমরা ডিআই গুলো ক্যালকুলেট করবো। তো 45 এর ক্ষেত্রে ডিআই কি হবে, 45 মাইনাস দ্যাট আরবিটারি ভ্যালু 50, which equals to -5. Same for 50, it is 50 minus 50 equals to 0. 54 minus
50, that is 4. Then 55 minus 50, that is 5, and 56 minus 50 is 6. Now এই যে ভ্যালুস গুলোর সাম করাটা ভীষণ ইজি রাদার দেন এই ভ্যালুস গুলোর সাম করা, কারণ 45, 50, 54 এগুলো সাম করা অনেক বেশি ডিফিকাল্ট এন্ড ইউ নিড আ ক্যালকুলেটেড ফর দ্যাট। কিন্তু এই যে ভ্যালুস গুলো রয়েছে এগুলোর জন্য তোমার দরকার হবে না, কারণ +5 -5 +5 0, and then left with 4 and 6. তো 4 and 6 সাম করলে কত? 10। ইজিলি আমরা সামটা পেয়ে যাচ্ছি। এবার কি বলছে, ফর্মুলাতে আমরা এবার সাবস্টিটিউট করব। তো এ হয়ে গেল আমাদের 50 আরবিটারি পয়েন্ট, এন্ড সাম অফ ডিআই পেলাম 10 ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন 5। 50 plus 2 is 52. তো দ্যাটস হাউ শর্টকাট মেথড ওয়ার্কস। তো আশা করি এর উপরেও কোনো রকম কোনো ডাউট নেই। তো এবার ধরো এই ডেটাটাই, ধরো এই ডেটা ভ্যালুস গুলোরই ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি কোনো শর্টকাট মেথড আছে? সেটারও ক্ষেত্রে শর্টকাট মেথড আছে, সেটাও আমরা দেখি। ধরো 45 দুবার অকওয়ার করছি ডেটা সেটে, তো সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি 2, 50 3। তো এইভাবে ডেটা সেটটা দেওয়া রয়েছে। এবার এর ক্ষেত্রে তুমি কিভাবে ফর্মুলা অ্যাপ্লাই করবে? সেই ক্ষেত্রে ফর্মুলা কি দিয়েছে যে এক্স বার ইকুয়ালস টু এ প্লাস সাম অফ এফ আই ডিআই ডিভাইডেড বাই সাম অফ এফ আই। তো ডিআই আমরা জানি যে আমাদের এগুলো ডেভিয়েশন, আর এফ আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা এই ডেটা সেটটারই কিভাবে মিন ক্যালকুলেট করব। তো ডিরেক্ট মেথড থেকে আমরা এই ফর্মুলাটা জানি যে সাম অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই সাম অফ এফ আই। তো সেখান থেকে আমরা এফ আই এক্স আই ক্যালকুলেট করি, তার সাম বের করি, অ্যান্ড সাম অফ এফ আই বের করি, অ্যান্ড দেন 622 কে ডিভাইডেড বাই 12 করে পাচ্ছি 51.83। এখান থেকে আমরা ডিরেক্ট মেথড থেকে এভাবে পাই। কিন্তু শর্টকাট মেথড কি করে, ও আগের মতোই সেম একটা আরবিটারি পয়েন্ট দেখবে এক্স আই থেকে, যে কোনো একটা নিতে পারে 45 থেকে 56 এর মধ্যে। তো আমরা এখানে 50 নিলাম। তো 50, তো এবার সবকটার যে ডিআই গুলো রয়েছে সেগুলো ক্যালকুলেট করলাম। 45 মাইনাস 50 ইকুয়ালস টু -5। এইভাবে সবকটা ডিআই ক্যালকুলেট করার পরে এফ আর ডিআই এর যে মাল্টিপ্লিকেশন রয়েছে সেটা আমরা এখানে দেখলাম। তো দেখার পরে কি হলো, দেখা গেল -5 এর সাথে 2 মাল্টিপ্লাই করে -10 হচ্ছে। দেন 3 into 0 0, 4 into 4 16, 5 into 2 10, and 6 ones are 6. Now 22 is the sum of FIDI. এবার সেখান থেকে কি হচ্ছে, ও আরবিটারি এ ভ্যালু A50 প্লাস যেই সাম অফ FIDI ছিল সেটা পুট করলাম, দেন সাম অফ FI হচ্ছে আমাদের 12। এবার 22 কে 12 দিয়ে ডিভাইড করার পরে দেখলাম 1.83 ডিভিশন ভ্যালু বেরোচ্ছে। তো 50 প্লাস 1.83, 51.83। তো ফ্রিকোয়েন্সি টেবিলের ক্ষেত্রে এইভাবে শর্টকাট মেথড ইউজ হয়। তো আই হোপ এখানেও কোনো ডাউট নেই। যদি কোনো ডাউট থাকে ইউ ক্যান পুট ইউর ডাউটস ইন দ্য কমেন্ট বক্স। এবার নেক্সট আমরা ডিসকাস করব ওয়েটেড মিনের ব্যাপারে। ঠিক আছে, তো ওয়েটেড মিন কি বলে? ওয়েটেড মিন শোজ হাউ ইম্পর্টেন্ট আ ভ্যালু ইজ ইন আ set of data. The more times a number appears, the more important it is. So the frequency, মানে frequency হচ্ছে number of times a value appears, we have already discussed that, can be taken as an weight. ধরো তোমার কাছে 4 and 5 দুটো ভ্যালুজ রয়েছে। এবার 4 কে ওয়েট দেওয়া হয়েছে ধরো 2, আর 5 কে ওয়েট দেওয়া হয়েছে হয়তো 4। তাহলে কে বেশি ইম্পর্টেন্ট? এখানে 5 বেশি ইম্পর্টেন্ট, বিকজ 4 is the highest weight corresponding to 5, যার কিনা 4-এর থেকে বেশি ওয়েট রয়েছে। 4-এর রয়েছে 2, 5-এর রয়েছে 4। তো 5 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অবজারভেশন। নাও if xi has a weight wi, then the weighted mean is defined as xw bar equals to sum of I from 1 to k xi wi divided by sum of I from 1 to k wi. তো ফ্রিকোয়েন্সিকে আমরা ওয়েট হিসেবে কনসিডার করতে পারি, কিন্তু ওয়েট অ্যাকচুয়ালি নয়, অন্যান্য আদার সিনারিজও থাকে। তো আপাতত তুমি যদি ফ্রিকোয়েন্সির যে ফর্মুলাটা রয়েছে অ্যাভারেজের জন্য,
তাকে যদি এর সাথে কম্পেয়ার করো, তুমি দেখবে ডাব্লিউআই গুলো অনেকটা এফআই এর মতোই ট্রিট করছে। কিন্তু ওয়েটের ব্যাপারটা হচ্ছে আলাদা, তো তোমাকে সেটা বুঝতে হবে কি কোন সিনারিওস গুলোতে তোমাকে ওয়েটেড মিন হিসেবে ক্যালকুলেট করতে হবে। তো তুমি ডিরেক্টলি সিম্পল মিন নিতে পারো না, ওরকম অনেক সিনারিও থাকে। তো ওটাই বলছি যে বাট সামটাইমস ওয়েট ইজ নট জাস্ট বেসড অন ফ্রিকোয়েন্সিস, ইট ক্যান ডিপেন্ড অন আদার ফ্যাক্টরস টু। তো ফ্রিকোয়েন্সি যে ওয়েট হবে তার কোনো মানে নেই। তো ইট ক্যান বি ডিপেন্ড অন আদার ফ্যাক্টরস, মানে অন্যান্য ফ্যাক্টরের উপরেও ডিপেন্ড করে। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো। ধরো, the number of innings can be used as a weight because higher score like 50, 100 and 200 runs indicate greater importance. When finding the weighted mean of a player's scores across different innings, we can assign weights based on the strength of the opponent, and the strength of the opponent can be measured by the proportion of matches that a team has lost against that opponent. তো এই যে এক্সাম্পলটা রয়েছে এখানেও কি বলছে যে ধরো কোনো নাম্বার অফ ইনিংস কেউ গেম খেললো, এবার যে অপোনেন্ট রয়েছে অপোনেন্টের কাছে, মানে দ্য স্ট্রেংথ অফ অপোনেন্ট ক্যান বি মেজার্ড বাই দ্য প্রপোর্শন অফ ম্যাচেস দ্যাট এ টিম হ্যাজ লস্ট। মানে সেই অপোনেন্টের টিম যদি হারে, তাহলে আর কি কত প্রপোর্শনে সেই ম্যাচগুলো হেরেছে তার সেই কাউন্টের ওপর ডিপেন্ড করে সেই অপোনেন্টকে ওয়েট দেওয়া হবে। আর সেই অনুযায়ী সেই অপোনেন্টের অ্যাকচুয়াল যে পারফরমেন্স রয়েছে সেটা আমরা মেজার করতে পারবো। তো ওরকম একটা আমরা এক্সাম্পলও মানে একটা প্রবলেম সলভ করবো যাতে এটা ক্লিয়ার হয়ে যায়। তো আরেকটা এক্সাম্পল দেখি। সাপোজ এ স্টুডেন্টস ইন আ ক্লাস 7 is evaluated based on three components: an assignment, a class test and a final exam. ঠিক আছে, তো একটা স্টুডেন্ট যে তিনটে এক্সাম, মানে তিনটে কম্পোনেন্টস স্কোর পায়, যে হচ্ছে অ্যাসাইনমেন্ট থেকেও স্কোর পাচ্ছে, ক্লাস টেস্ট থেকেও স্কোর পাচ্ছে, একটা ফাইনাল এক্সাম থেকেও স্কোর পাচ্ছে। তো দ্য স্কুল রুল ইজ দ্যাট স্টুডেন্টস প্রমোশন অন টু ক্লাস 8 ডিপেন্ডস অন ওভারঅল পারফরমেন্স অ্যাক্রস দ্য অ্যাসেসমেন্ট। মানে ক্লাস 8-এ যে ওকে প্রমোট করা হবে সেটা কিন্তু এই সবকটা ভিত্তিতে ওকে প্রমোট করা হবে। ইট ইজ নট লাইক ধরো ও ক্লাস টেস্টে ফেল করেছে তো ওকে প্রমোট করা হবে না। ঠিক আছে, শোয়িং দ্যাট ইট ক্যারি সিগনিফিকেন্ট ইম্পর্টেন্স। তো মানে ক্লাস টেস্টও অনেক সিগনিফিকেন্ট ইম্পর্টেন্ট ক্যারি করে। সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো মাথায় রেখে সবকটা টেস্টকে ইনক্লুড করতে হবে। কিন্তু এটা হতে পারে, টু রিফ্লেক্ট দিস উই অ্যাসাইন ডিফারেন্ট ওয়েজ টু ইচ অফ দ্য কম্পোনেন্ট: অ্যাসাইনমেন্ট 10%, ক্লাস টেস্ট 20%, ফাইনাল এক্সাম 70%। ফাইনাল এক্সামকে বেশি ইম্পর্টেন্স দিতে চাই আর বাকি যেগুলো রয়েছে সেগুলোতে কম ইম্পর্টেন্স দিতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা করব সবকটাকে এক একটা ওয়েট দিয়ে দেবো। যে আমার যে অ্যাসাইনমেন্টের থেকে যে মার্কস আসবে সেটাকে আমি 10% ইম্পর্টেন্স দেবো। যেটা থেকে আমার ক্লাস টেস্ট থেকে যে মার্কসটা আসবে সেটাকে আমি 20% ইম্পর্টেন্স দেবো। আর ফাইনাল এক্সাম যেটা থাকবে সেখানে আমি 70% ইম্পর্টেন্স দেবো। So these weights represent the importance of each assessment in the final evaluation. To calculate the student overall performance, we can use the weighted mean. ঠিক আছে, তো এই ধরনের সিনারিও যদি থাকে তখন এগুলো, তো এখানে কি হচ্ছে 10%, 20%, 70% is not actually the frequency. They are treated as weight. So in such situation where different components have different levels of importance, the weighted mean provides a more accurate measure of performance than a simple average. ঠিক আছে, তো যখন কম্পোনেন্টস ওয়াইজ কোনো জিনিস ভাগ করা থাকে আর তার উপর লেভেলস এর উপর ইম্পর্টেন্স থাকে, সেই ক্ষেত্রে আমরা ওয়েটেড মিন ইউজ করি। আর সেখান থেকে আমরা অ্যাকুরেট মেজার করে আমরা স্টুডেন্টের পারফরমেন্স জাজ করি। ঠিক আছে, তো এরকম একটা প্রবলেম যদি আমরা দেখি, ধরো আমরা এই নাম্বার অফ ইনিংস যেই ম্যাচের এক্সাম্পলটা রয়েছে সেটা দেখছি। সাপোজ আ প্লেয়ার প্লে 3 ইনিংস। ঠিক আছে, ইনিং 1, 2, 3, এবার ওর রান স্কোর করা হয়েছে 50, 100 এন্ড 200। তো স্ট্রেংথ অফ অপোনেন্ট কি আছে? স্ট্রেংথ অফ অপোনেন্ট হচ্ছে 50, যার 50 ওয়েট কত দেওয়া হয়েছে? 2, সরি 100, 100 এর ওয়েট দেওয়া হয়েছে 3 এন্ড 200 এর ওয়েট দেওয়া হয়েছে 5।
Here higher weight means stronger opponent, so 200 runs against strongest team is the most important. The weighted mean will be calculated as follows, কি রানস হচ্ছে আমাদের স্ট্রেংথ অফ অপোনেন্ট হচ্ছে আমাদের ওয়েট, তারপর সেটা কি করলাম, তাদের মাল্টিপ্লিকেশন বের করলাম। তো সাম অফ ডাব্লিউআই এক্সআই এর সাম করতে হবে, তো এই ভ্যালুস গুলোর যে সাম রয়েছে সেটা হচ্ছে 1400, আর এই ওয়েটের সাম হচ্ছে আমাদের 10। তো এবার যদি আমরা এটাকে ডিভাইড করি তো আমরা পাবো হচ্ছে 140। তো ওয়েটেড মিন কত, ওয়েটেড মিন হচ্ছে 140 ফর দিস প্লেয়ার। তো এইভাবে তোমার সব মিন গুলো ক্যালকুলেট করা হয়। তো অলমোস্ট আমরা 7খানা মেথড শিখেছি মিন ক্যালকুলেশনের জন্য। তো একবার রিক্যাপ করে নিই কতগুলো ফর্মুলা আমরা পড়েছি এখনো পর্যন্ত। এক, যেখানে কিনা ডিরেক্ট ফর্মুলা হয় সাম অফ অল অবজারভেশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। 2 নম্বর মেথডে আমরা শিখেছি যে এইটাকেই ফর্মুলা বা নোটেশন দিয়ে কিভাবে লেখে, তো তারপরে সেই সেম ভাবে আমরা ক্যালকুলেট করি। থার্ডে কি দেখলাম, থার্ডে আমরা দেখলাম যে এক্সআই এর সাথে যদি ফ্রিকোয়েন্সি অ্যাসাইন থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ফোর্থে কি দেখলাম, যে ক্লাস ইন্টারভাল যদি থাকে সেই ক্ষেত্রে এক্সআই গুলো আমাদের মিড পয়েন্ট গুলোকে ডিনোট করে, আর সেখান থেকে আমরা মিড পয়েন্ট গুলোকে ইউজ করে ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা ইউজ করতে পারি। এরপরে 5 নম্বরে আমরা দেখলাম যে শর্টকাট মেথড, আর 6 নম্বরে আমরা দেখলাম শর্টকাট মেথড যদি যদি আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল ফরম্যাটে ডেটা থাকে তাহলে সেই ফ্রিকোয়েন্সি টেবিলের ক্ষেত্রে কোন শর্টকাট মেথডটা ইউজ হবে। সেম ভাবে আমরা 7 নম্বর ফর্মুলা কি দেখলাম, ওয়েটেড মিন। তো ওয়েটেড মিন কিভাবে ক্যালকুলেট করে, যদি কোনো একটা ভ্যালুজ মানে আমাদের কাছে এক্সআই ভ্যালুজ দেওয়া থাকে তার করসপন্ডিং ওয়েট দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়েটেড মিন ইউজ করব। তো এই 7টা ফর্মুলা তোমাকে ভালোভাবে বুঝে নিতে হবে। আর সব সময় কোনো একটা পার্টিকুলার ফর্মুলা দিয়ে তুমি সব রকমের প্রবলেম সলভ করতে পারবে না। তোমাকে ডেটা স্ট্রাকচার বুঝতে হবে, ডেটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে তোমাকে ফর্মুলা চুজ করে তারপরে সেই ফর্মুলা দিয়ে তোমাকে সলিউশন বের করতে হবে। তোমাকে যদি বলে ডিরেক্ট অ্যাভারেজ ক্যালকুলেট করো আর একটা ফ্রিকোয়েন্সি টেবিল দিয়ে দিলো, তো তুমি ডিরেক্টলি এই ছোট্ট একটা সিম্পল ফর্মুলা দিয়ে তুমি ক্যালকুলেট করতে পারবে না। তাই জন্য ডিপেন্ডিং অন দিস সিনারিও ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি তুমি কোন ফর্মুলাটা চুজ করছো। লাইক তোমার কাছে ধরো তুমি কোনো একটা গোল সেট করেছো, তোমার কাছে অনেক কটা প্ল্যান আছে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। তো এবার প্ল্যান এ কাজ করবে না, ঠিক আছে, যখন প্ল্যান এ কাজ না করে তুমি কি করো, সুইচ করো প্ল্যান বি তে। যখন প্ল্যান বি কাজ না করে তখন তুমি কি করো, সুইচ করো প্ল্যান সি তে। তো এইভাবেই সেম ওয়েতে লাইফের সবকটা প্রবলেমের সঙ্গে যেমন আমরা প্ল্যান এ প্ল্যান বি করে সেট করে সেই করসপন্ডিং প্ল্যানকে চুজ করি, সেম ভাবে ফর্মুলাও সেম। যে কোয়েশ্চেন বুঝবো, কোয়েশ্চেন বুঝে করসপন্ডিং ফর্মুলাকে রিকল করব, সেই ফর্মুলা ইউজ করব। এবার কয়েকটা প্রপার্টিজ দেখি। মিনের কয়েকটা প্রপার্টিজ রয়েছে, এই 3টে প্রপার্টিজ তোমাকে সব সময় মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। মানে মোটামুটি তোমাকে ফর্মুলা যে 7টা আছে সেগুলো মুখস্থ করতে হবে, প্রপার্টিজ তোমাকে মুখস্থ করতে হবে। এগুলো ইট ইজ লাইক আলফাবেটস, মানে ইংলিশ যখন তুমি শিখেছিলে এ থেকে জেড, এখনো তুমি যদি কেউ মানে ধরো তুমি লাস্ট 25 বছরে তুমি এবিসিডি পড়োই নি, কিন্তু স্টিল তুমি এ থেকে জেড পর্যন্ত কাউন্ট করতে পারবে, কারণ তোমার ওটা এমন ভাবে ভেতরে ঢুকে গেছে যে তুমি তোমাকে যে কোনো মুহূর্তে যদি ওটা জিজ্ঞেস করা হয় তাহলে তুমি বলতে পারবে। তো সেম ওয়েতে এগুলো ফর্মুলা, এই ফর্মুলা গুলো তোমাকে যখন স্ট্যাটিস্টিক্স তুমি পড়বে তখন তোমাকে এগুলো ওই এ টু জেড এর মতোই মুখস্থ করে নিতে হবে যাতে তুমি কখনো না ভুলো। তো প্রপার্টিজ কি বলছে, প্রথম প্রপার্টিজ হচ্ছে আমাদের সাম অফ ডেভিয়েশন অফ অবজারভেশন ফ্রম দেয়ার মিন ইজ জিরো। মানে আমাদের এক্সআই আমাদের অবজারভেশনস, তাই তো। এবার অবজারভেশন গুলো আই থেকে এন খানা ছিল। এবার বলছে ডেভিয়েশন ফ্রম মিন মানে এক্সআই মাইনাস এক্স বার, এই ডেভিয়েশনের সাম সবসময় জিরো হবে। সাম বলতে সাম, এটার সাম। এবার এটাকে যদি আমি নোটেশনালি লিখি তাহলে কিরকম দাঁড়ায়, সাম অফ এক্স আই মাইনাস এক্স বার, সাম কি করবে, সাম অফ এক্স আই মাইনাস সাম অফ এক্স বার, এক্স বার। ধরো তোমাকে এরকম একটা জিনিস দিল, আই ফ্রম 1 to n 5
i from 1 2 3 5, এটা তার মানে হচ্ছে কি তোমাকে 5 3বার যোগ করতে হবে, বুঝলে? তার মানে কি 3 into 5 that is 15। তো সেম ভাবে এখানে আমরা কি জানি i from 1 to n, আর এটাও i from 1 to n। তো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে n x বার, আর মাইনাস এটাও x বার যেহেতু কনস্ট্যান্ট, এটা x বার x বার x বার n টাইম তোমাকে এটা সাম করতে হবে, তার মানে এটাও n ইন্টু x বার। তো এই দুটো ক্রস আউট করে দিলে হয়ে যাবে হচ্ছে 0। তো বোঝা গেল যে সাম অফ ডেভিয়েশন অফ অবজারভেশন ফ্রম দেয়ার মিন ইজ 0। এবার ধরো 2 নম্বরটা দেখি, 2 নম্বর কি বলছে, সাম অফ স্কোয়ার ডেভিয়েশন টেকেন ফ্রম মিন ইজ লিস্ট comparison to the same taken from any other average। তো এখানে কি বলছি, লিস্ট মানে হচ্ছে লেস দেন ইকুয়ালস টু, সাম অফ স্কোয়ার ডেভিয়েশন মানে কি আমরা আগে কি জানতাম, সাম অফ স্কোয়ার ডেভিয়েশন, ডেভিয়েশন মানে হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার, আর স্কোয়ার করতে হবে আর তার সাম, ঠিক আছে? এইটার মানে হচ্ছে দিস। এবার এটা কি বলছে, এটা কিনা সব সময় লেস দেন ইকুয়ালস টু কি হবে না, তুমি যদি অন্য যে কোনো একটা ভ্যালু নাও, আরবিটারি ভ্যালু, তার থেকে সব সময় ছোট হবে। তো এবার 3 নম্বর, তো 3 নম্বর প্রপার্টি বলছে যে অ্যারাইথমেটিক মিন ইজ এফেক্টেড বাই দ্য বাই বোথ চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল। তো চেঞ্জ অফ অরিজিন অ্যান্ড স্কেল মানে কি, একটা ধরো কোনো ভেরিয়েবল দেওয়া রইলো এক্স, এবার এক্স এর সাথে যদি তুমি কোনো রকম কোনো কিছু প্লাস বা মাইনাস করো, তার মানে হচ্ছে তুমি ওর অরিজিন কে চেঞ্জ করছো। ঠিক আছে, ধরো 5 থেকে তুমি -2 করলে, তো তোমার কি হলো 3 এলো, তো তো এটা হলো একটা অরিজিন চেঞ্জ। এবার যদি তুমি এক্স কে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লিকেশন বা ডিভাইড করো, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে সেটা স্কেল চেঞ্জ। ঠিক আছে, তো এবার আমরা দেখি একটু এবার এটাকে আরেকটু এক্সপ্লেন করা যায় কিভাবে। তো ধরো তুমি একটা ভেরিয়েবল ডিফাইন করলে ইউ, এবার এক্স তোমার হচ্ছে অরিজিনাল ভেরিয়েবল, ঠিক আছে? অরিজিনাল ভেরিয়েবল এক্স, এবার এক্স এর তুমি অরিজিন চেঞ্জ করলে, মানে ধরো এইচ তোমার অরিজিন, আর তুমি স্কেল চেঞ্জ করলে কে দিয়ে ডিভাইড করে, তাহলে কি হবে, এই যে অরিজিনাল ভেরিয়েবল আছে তার মিন কিরকম হবে, তার মিন হবে, ধরো এটাকে তুমি বোথ সাইডে কনভার্ট করে নিলে এক্স ইজ ইকুয়াল টু কে ইউ মাইনাস প্লাস এইচ। তার মানে হচ্ছে এবার যদি এটার এক্স বার করো, তাহলে কি হবে, এইচ প্লাস কে ইন্টু ইউ বার। তো এটা কি হচ্ছে তোমার এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি আমার স্কেল বা অরিজিন চেঞ্জ করি তাহলে আমার মিনটাও চেঞ্জ হবে। তো এখান থেকে আশা করি কোনো ডাউট নেই। এরপরে আমরা দেখবো যে মিনের মেরিটস অ্যান্ড ডিমেরিটস। তো মেরিটস এর মধ্যে কি আসে যে ইট ইউটিলাইজেস অল দ্য অবজারভেশন। তো আমরা দেখেইছি যে যখন আমার কাছে 3টে ভ্যালু থাকে, আমার 3টে ভ্যালু থাকে, তো আমার 3টেকে নিয়েই কাজ করতে হয়। এমন নয় আমি 2 আর 3-এর অ্যাভারেজ বের করলাম তো আমাকে পুরো ডেটা সেটটারই অ্যাভারেজ দেবে, তো আমাকে শুধু দুটো ভ্যালুরই অ্যাভারেজ দেবে। তো প্রত্যেকটা ভ্যালু আমার ইউটিলাইজ হয় যখন আমরা অ্যারিথমেটিক মিনকে ক্যালকুলেট করি। ইট ইজ রিজিডলি ডিফাইন্ড, মানে এর আগেও আমরা ডিসকাস করেছি যে এটা খুব ইজিলি ডিফাইন করা হয়। ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কম্পিউট, মানে বুঝতে সুবিধা হয় এবং ক্যালকুলেশনের সুবিধা হয়। ইট ক্যান বি ইউজড ফর ফার্দার ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট। তো এই যে অ্যাভারেজ রয়েছে সেটা ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টস এর জন্য ইউজ হয়। এছাড়া ডিমেরিটস কি, ইট ইজ ব্যাডলি এফেক্টেড বাই এক্সট্রিম স্মল ভ্যালুস আর এক্সট্রিম লার্জ ভ্যালুস। তো যখনই মানে একটা ধরো এর আগে আমরা ডিসকাস করেছিলাম, ধরো কারো স্কোর আছে 50 60 70 অ্যান্ড অল অফ আ সাডেন দের ইজ আ ওয়ান স্টুডেন্ট কি ও 3 পেয়েছে,
সেই ক্ষেত্রে কি হবে, মিনটাকে এমন ভাবে এফেক্ট করে দেবে যে ও তোমাকে যে অ্যাকিউরেট রেজাল্ট বা ইন্টারপ্রিটেশন করতে সাহায্য করবে না। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে আমি অ্যারিথমেটিক মিন নিয়ে কাজ করতে পারবো না, আমাকে অন্য সেন্ট্রাল টেন্ডেন্সি খুঁজতে হবে। তো ওই জন্য এটা একটা ডিমেরিট যে এক্সট্রিম স্মল ভ্যালু বা এক্সট্রিম লার্জ ভ্যালু ডেটা সেটে থাকা চলবে না। ইট ক্যান নট বি ক্যালকুলেটেড ফর ওপেন অ্যান্ড ক্লাস ইন্টারভাল। তাহলে ওপেন বা ওপেন এন্ডেড ক্লাস ইন্টারভাল যদি কিছু থাকে, তাহলে সেই ক্ষেত্রেও তোমার মিন ক্যালকুলেট করা যাবে না। মিন ক্যালকুলেট ওপেন এন্ডেড ক্লাস বলতে ধরো তোমার 50 রয়েছে, যেমন ধরো 40 to 50 and 50 to more। তো এই ধরনের সিনারিওতে তোমার মিন ক্যালকুলেট করা যাবে না। ইট ইজ জেনারেলি নট প্রেফার টু হাইলি স্কিউড ডিস্ট্রিবিউশন, মানে তোমার যদি ডিস্ট্রিবিউশনটা হাইলি স্কিউড হয়, স্কিউড বলতে আমরা জানি লেফট স্কিউড রাইট স্কিউড, ঠিক আছে, এটা হয়ে গেল এই ধরনের ডিস্ট্রিবিউশন। তো এই ধরনের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ধরো এটা হচ্ছে তোমার রাইট স্কিউড, আর এটা হচ্ছে তোমার, এটা লেফট সাইডে যাচ্ছে, তো এটা লেফট স্কিউড। সেই জন্য এই ধরনের ডেটা যদি থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যারিথমেটিক মিন বা মিনকে আমরা প্রেফার করি না। তো যদি আমাদের কাছে সিমেট্রিক ডেটা ভ্যালুস থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের মিন আমাদের অনেক বেশি হেল্প করবে আর অ্যাকিউরেট রেজাল্ট দেবে। এরপর মিনের মধ্যে আর কিছু নেই শেখার। তো ওভারঅল যদি তুমি এই ভিডিওটা পুরো দেখে থাকো, তাহলে অলমোস্ট তোমার অ্যাভারেজের সবকিছু শেখা হয়ে গেছে অ্যাভারেজের মধ্যে, ঠিক আছে। এবার অ্যাভারেজ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কিংবা অন্যান্য ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তো সেগুলো আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন শেখার সময়ই শিখবো, আপাতত শিখবো না। আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি বুঝতে। যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তো তোমরা নিশ্চয়ই জানাবে। এবার আমি যদি কিছু মিসও করে থাকি ভিডিওতে এক্সপ্লেন করতে, তাও সেটাও তোমরা মেনশন করতে পারো যে হ্যাঁ আমি এই পার্টটা মিস করে গেছি। তো সেই ক্ষেত্রে কি হবে, আমি চেষ্টা করব যে অন্য আরো একটা ভিডিওতে সেই জিনিসগুলোকে ইনক্লুড করে নতুন ভিডিও দেওয়ার। তো যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না, কারণ কম্পিটিশন এখন যেই স্টেজে, যদি শেখার সময় তোমাদের কম্পিটিশন তোমাদের বন্ধুরা নয়, তোমাদের কম্পিটিশন হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড, যেখানে তোমাকে লোকের সাথে কম্পিটিশন করতে হবে একটা টাইম পর গিয়ে। তাই জন্য এখন কোনো রকম কোনো জেলেসি নয়, কোনো রকম কোনো কম্পিটিশন নয়, এখন দুজন দুজনকে হেল্প করো, বন্ধুরা বন্ধুদেরকে হেল্প করবে, তবেই সবাই একসাথে গ্রো করতে পারবে। তাই জন্য ভিডিওটা সবাইকে শেয়ারও করবে। আর যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে জানাবে, ওকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই, টেক কেয়ার।